বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে ইতিমধ্যে আমরা আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার যে সিলেবাস ছিল সেই সিলেবাস আমরা শেষ করেছি বিভিন্ন ভিডিও ক্লাস এবং জুম ক্লাসের মাধ্যমে। আজকে আমরা রিভিশন শুরু করবো ইনশাল্লাহ। আমরা শুরুতেই আমাদের রিভিশন ক্লাসের অধ্যায় 1, আমরা অধ্যায় 1 দিয়ে শুরু করব। আমাদের অধ্যায় 1-এর বিষয়বস্তু হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার সংগ্রাম। ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার সংগ্রাম অর্থাৎ যুগটা আমরা যেটাকে আমরা বুঝি 1757 থেকে 1947। ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই সময়কালে হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের বিষয়বস্তু। আমরা সবাই জানি এই সময়কালটি আবার দুভাবে বিভক্ত। একটি হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন 1765 থেকে আমরা বলি 1857 এবং 1858 থেকে 1947, দুই অংশে বিভক্ত। প্রথম অংশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন ছিল সেই শাসনে কোম্পানি সরাসরি শাসন করে, এরপর 1858 সাল থেকে 1947 সাল কোম্পানির পরিবর্তে সরাসরি ইংরেজ বা ব্রিটিশ সরকার তাদের রাজপ্রতিনিধির মাধ্যমে ভারতীয় উপমহাদেশ শাসন করে। সেই আজকে আমরা জানবো পার্ট 3, অধ্যায়টা পার্ট 3, বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়ের কারণ। এই যে আমরা বলছি ইংরেজ ঔপনিবেশিক শক্তি বা ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি, তারা কি কারণে এই ভারতীয় উপমহাদেশের বিভিন্ন শাসকদেরকে পরাজিত করে তারা ক্ষমতার সূচনা করে, তারা তাদের ঔপনিবেশিক শাসনের সূচনা করে কোন কোন কারণে। মূলত আমরা 4টি কারণকে প্রধান কারণ হিসেবে দেখছি। আমরা সবাই জানি ব্রিটিশরা বা ইংরেজরা ভারতীয় উপমহাদেশে এসেছিল ব্যবসা করার জন্য। ব্যবসা করতে করতে একটি পর্যায়ে তারা কি করলো, পুরো ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করলো। সেই শাসন ক্ষমতা দখলের কারণগুলো কি ছিল, কোন কারণে তারা এই অবস্থায় গিয়েছিল, সেই কারণগুলো আমরা আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব, আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথম কারণ আভ্যন্তরীণ কোন্দল ও চক্রান্ত। ওই সময় ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রাজ্য, বিভিন্ন শাসকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ছিল, দ্বন্দ্ব ছিল এবং একে অপরের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছিল। দেখো, ব্রিটিশরা যেখানে এসে বাণিজ্য করার নামে আস্তে আস্তে শাসন ক্ষমতা দখল করছে, সেখানে আমাদের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রাজ্যের রাজাদের উচিত ছিল তাদেরকে দমন করা, প্রতিরোধ করা ঐক্যবদ্ধভাবে। তারা সেটা না করে কি করেছে, উল্টো নিজেদের মধ্যে তারা দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছিল। এই নিজেদের মধ্যে কোন্দল এবং চক্রান্তের সুযোগ নেয় ব্রিটিশরা। চক্রান্তের সুযোগ নিয়ে আস্তে আস্তে বিভিন্ন অঞ্চল এবং রাজ্য দখল করতে শুরু করে। এরপর ইংরেজদের অর্থনৈতিক ও সামরিক শক্তি। ইংরেজরা অনেক আগেই থেকেই অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী ছিল, তাদের অনেক আধুনিক অস্ত্র ছিল। তাদের আধুনিক অস্ত্র, তাদের সামরিক শক্তি, তাদের অর্থনৈতিক শক্তির কাছে এই বিশৃঙ্খল অরাজক ভারতীয় বিভিন্ন রাজ্যের শাসকরা পেরে উঠতে পারে নাই, যার ফলে বিভিন্ন যুদ্ধে পরাজিত হয়ে ব্রিটিশদের কাছে নতি স্বীকার করে নিয়েছিল। এরপর রাজনৈতিক নেতৃত্ব শক্তির অভাব। ভারতীয় উপমহাদেশে এমন কোনো রাজনৈতিক শক্তি ছিল না, রাজনৈতিক নেতৃত্ব ছিল না যারা নেতৃত্ব দিয়ে, যারা শক্তির মাধ্যমে ব্রিটিশদেরকে পরাজিত করবে। অনেক ক্ষেত্রে ভারতীয় বিভিন্ন রাজ্যের মধ্যে, ভারতীয় উপমহাদেশে বিভিন্ন রাজ্যের মধ্যে অরাজকতা ছিল, বিশৃঙ্খলা ছিল। ব্রিটিশদেরকে দমন করার জন্য, ব্রিটিশদের শাসন প্রতিরোধ করার জন্য, ব্রিটিশদের শোষণ প্রতিরোধ করার জন্য রাজনৈতিক শক্তি এবং দক্ষ নেতৃত্বের দরকার হয়েছিল, যা ভারতীয় উপমহাদেশের শাসকরা ওই সময় দেখাতে পারে নাই। আর দেখাতে পারে নাই বলেই ব্রিটিশরা শাসনের সূচনা করেছিল। এরপর অর্থনৈতিক শোষণ ও নির্যাতন। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রাজ্যের রাজারা চরমভাবে, ব্যাপকভাবে প্রজাদেরকে অর্থনৈতিক শোষণ এবং নির্যাতন করেছিল। অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়েছিল, যার ফলে প্রজারা রাজাদের কাছ থেকে অনেক বিমুখ ছিল, খুব হতাশ ছিল, খুব ক্রুদ্ধ ছিল।
যার ফলে এই যখন ব্রিটিশরা শাসন ক্ষমতা দখল করছে, শাসন ক্ষমতা দখল করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে, তারা তখন রাজাদেরকে সমর্থন করে নাই। যার ফলে রাজারা কোনো ঐক্যবদ্ধ আন্দোলন বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে নাই ব্রিটিশদের বিরুদ্ধে। আর গড়ে তুলতে পারেনি বলেই ব্রিটিশরা বিজয় হয়েছিল এবং বিজয়ী হয়ে ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের সূচনা করেছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা 4টি কারণ পেলাম। এই 4টি কারণের অনেক কারণে আছে, মূলত এই প্রধান 4টি কারণের কারণ ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের সূচনা করেছিল এবং তারা জয়ী হয়েছিল। এরপর আমরা কিছু বিষয় দেখব যে ব্রিটিশদের বিভিন্ন শাসনের পদ্ধতি, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনার শুরুতেই আমরা দ্বৈত শাসন। 1765 সালে রবার্ট ক্লার্ক এই দ্বৈত শাসন ব্যবস্থা ভারতীয় উপমহাদেশে চালু করেন। দেখো কি শাসন? দ্বৈত বলতে আমরা দুজন বুঝি, দুজনের শাসন। সেই দুজন হলো একজন দেওয়ান, সুবাদার, একজন সুবা বা প্রদেশের শাসক, আর একজন হচ্ছে দেওয়ান, রাজস্ব সংগ্রহকারী কর্মকর্তা। ব্রিটিশ আমলে প্রদেশকে সুবা বলা হতো, আর সুবা বা প্রদেশের প্রধানকে বলা হতো সুবাদার। বাংলার সুবাদারের দায়িত্ব ব্রিটিশরা না নিয়ে তারা দায়িত্ব নিয়েছিল দেওয়ানের দায়িত্ব, অর্থাৎ রাজস্ব সংগ্রহ করা। এবং এই দেওয়ানের দায়িত্ব নিয়ে তারা লুটপাট, শাসন, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন সব কিছুই করেছিল। তারা লুটপাট করে, শাসন, নির্যাতন করে দোষ হয় সুবাদারের। তারা শাসনের কোনো দায়িত্ব নেয়নি, এটা তাদের অন্যতম একটি কৌশল। এই দ্বৈত শাসনটা বলা হয় ব্রিটিশদের অন্যতম একটি কৌশল। তারা প্রথমে চেয়েছিল অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হতে। তারা শক্তিশালী হয়ে আস্তে আস্তে বাংলা থেকে সারা ভারতীয় উপমহাদেশ দখল করার একটা পরিকল্পনা তাদের ছিল এবং তারা সফল হয়েছিল। দ্বৈত শাসন পেয়ে গেলাম, দুজনের শাসন। কোন দুজন? সুবাদার ও দেওয়ানের শাসন। এরপর সতীতা প্রথা। সতীতা প্রথা ছিল হিন্দু সমাজে একটি কুপ্রথা, আমরা বলবো কুপ্রথা। এই প্রথা অনুযায়ী কোনো হিন্দু নারীর যদি স্বামী মারা যেত, সেই মৃত স্বামীর যে সৎকার করা হতো, তাকে পুড়িয়ে মারা হতো। সেই তার চিতায় জীবন্ত স্ত্রীকে শুয়ে পুড়িয়ে মারা হতো। স্বামীর সঙ্গে স্ত্রীকেও, জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। এই যে মৃত ব্যক্তির সৎকারের যে পদ্ধতি, দাহ করার পদ্ধতি, এই দাহ করার পদ্ধতি হচ্ছে সতীতা প্রথা। মৃত স্বামীর সঙ্গে জীবিত স্ত্রীকেও সতী বিসর্জন দিতে হতো। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতীয় উপমহাদেশ থেকে এই প্রথা চিরদিনের জন্য বিলুপ্ত করে দেয়। ইহাটি অবশ্যই কুসংস্কার, সতীতা প্রথা। 76 মন্বন্তর। ব্রিটিশদের শোষণের আরেকটি ক্ষেত্র 76 মন্বন্তর বলা হয় বাংলা 1770 সালে। বাংলা 1768 সাল, 69 সাল, এই সালগুলোতে বাংলাদেশে তেমন কোনো বৃষ্টি হয়নি, ব্যাপক অনাবৃষ্টি ছিল, কোনো ফসল হয়নি, মাঠ ঘাট পথ ফেটে চৌচির হয়ে গিয়েছিল এই 2 বছর। এই অবস্থার মধ্যে ব্রিটিশরা বাংলাদেশের মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয়। এই অতিরিক্ত করের বোঝা চাপিয়ে একদিক দিয়ে অনাবৃষ্টি, আবার অন্য দিক দিয়ে ব্রিটিশদের অতিরিক্ত করের বোঝা চাপানো। প্রধানত এই দুটো কারণে ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশে ব্যাপকভাবে একটি দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষকে বলা হয় 76 মন্বন্তর। 1770 সাল, বাংলা 1176 সালে অনুষ্ঠিত হয়েছিল। এই জন্য বলা হয় 1176 সালে বলে 76 মন্বন্তর বলা হয়। আবার বলছি, বাংলা 1770 সালে, ইংরেজি 1770 সালে, বাংলা 1176 সালে। এই বাংলা 1176 সালে এই দুর্ভিক্ষ হয় বলে এই দুর্ভিক্ষকে বলা হয় 76 মন্বন্তর। এই দুর্ভিক্ষকে বলা হয়েছিল যে 1/3 লোক মারা গিয়েছিল। ওই সময় বাংলাদেশে মানুষ ছিল 3 কোটি মানুষ না খেয়ে, না দিয়ে, অনাহারে, অর্ধাহারে মারা গিয়েছিল। ব্রিটিশরা তারপরেও মানুষের পাশে দাঁড়ায়নি, উল্টো দাঁড়ায়নি, উল্টো তারা শোষণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল।
কি রোমহর্ষক নিষ্ঠুর পৈশাচিক কাজ ছিল ব্রিটিশদের এই সময়। এরপর আমরা কিছু সাল জানবো আজকের ক্লাসে। সালগুলো তোমাদের মধ্যে অনেকেরই সাল ভীতি আছে। আসলে সাল ভীতি একটু প্র্যাকটিস করলে বা চর্চা করলেই আমাদের মধ্যে সাল ভীতি দূর হবে। দেখো আমরা কিছু সাল লিখেছি। 1781 সালে 1781 সালে কলকাতায় ব্রিটিশ লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল রাজ্য হারানো ক্ষুব্ধ মুসলমানদেরকে সন্তুষ্ট করা আর মুসলমানদের চাকরির সুযোগ তৈরি করা, পাশাপাশি মুসলমানদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা, এই বিষয়টি 1781 সাল। এরপর 1791 সাল 1791 সালে কলকাতায় হিন্দুদের শিক্ষা বিস্তারের জন্য সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। সংস্কৃত কলেজ, এবং এই কলেজ প্রতিষ্ঠার পর থেকে হিন্দুরা পড়ালেখার ক্ষেত্রে বেশ সুবিধা অর্জন করতে পারে। এরপর 1821 সালে মুদ্রণ যন্ত্র, আমরা বলি ছাপাখানা। 1821 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম ছাপাখানার আবিষ্কার হয়, ছাপাখানা স্থাপন করা হয়। অনেকে বলতে পারো যে ছাপাখানাতে কি হবে? ছাপাখানা স্থাপনের ফলে মুদ্রণ যন্ত্র আসার ফলে বিভিন্ন ধরনের পত্রিকা, বিভিন্ন ধরনের বই ছাপানো শুরু হয়। মানুষ কি করে ব্রিটিশদের শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন, দমন সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করে পত্রিকার মধ্যে, বিভিন্ন লেখার মাধ্যমে। সেগুলো ছাপাখানায় প্রকাশিত হয় আর এরপর সারা ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে পৌঁছে যায়। মানুষ জানতে পারে ব্রিটিশরা কীভাবে তাদেরকে শাসন, শোষণ, অত্যাচার, নির্যাতন, দমন করছে। এরপর 1857 সালে 1857 সাল দুটি কারণে বিখ্যাত। এই বছরে ভারতীয় উপমহাদেশে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল উচ্চতর শিক্ষা ও গবেষণা করার জন্য। পাশাপাশি 1857 সাল আরেকটি কারণে বিখ্যাত, সিপাহী বিদ্রোহ, আমরা যাকে বলি সর্বভারতীয় স্বাধীনতা সংগ্রাম। এই বছরেই ভারতীয় সিপাহীরা ব্রিটিশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, ব্রিটিশদের মাধ্যমে বৈষম্যের শিকার হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। এই সিপাহীদের সঙ্গে যোগ দিয়েছিল কিছু সাধারণ মানুষ এবং কিছু রাজনৈতিক নেতা। কিন্তু উন্নত কলাকৌশল, ব্রিটিশদের চাতুর্য, ব্রিটিশদের অস্ত্রের আধুনিকায়নের কারণে এই সিপাহী বিদ্রোহ বা সর্বভারতীয় প্রথম স্বাধীনতা সংগ্রামে ভারতের মানুষ পরাজিত হয়েছিল। এরপর 1905 বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ, বাংলাকে ভাগ করা হয়েছিল দুভাগে, একটা পূর্ব বাংলা, একটা পশ্চিম বাংলা। কলকাতাকে কেন্দ্র করে পশ্চিম বাংলা আর ঢাকাকে কেন্দ্র করে বা ঢাকাকে রাজধানী করে পূর্ব বাংলা। ব্রিটিশরা ভাগ করেছিল, তারা মনে করেছিল যে বাংলাকে ভাগ করা মানে দুই পশ্চিম বাংলার পাশাপাশি পূর্ব বাংলায় যেহেতু ঢাকা রাজধানী হবে, পূর্ব বাংলায় মানুষ বিভিন্ন ধরনের প্রশাসনিক সুবিধা পাবে। তবে এখানে আরেকটি বিষয় আমরা উল্লেখ করি, আমরা অনেকে সবাই জানি, এখানে ভাগ করো, শাসন করো। ভাগ করো, শাসন করো, এই নীতি ছিল ব্রিটিশদের। ব্রিটিশদের কথা যে ভাগ করে দাও, ভাগ করে দিলে কি দুর্বল হয়ে যাবে। দুর্বল হওয়া মানে কি? তারা সর্বসম্মতিক্রমে তারা সর্বভারতীয় স্বাধীনতা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন তারা গড়ে তুলতে পারবে না। তাদের ভাগ করে দিয়ে সুবিধা দাও, যাদেরকে সুবিধা দেওয়া হবে তারা তো ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। এই জন্য তারা ভাগ করো, শাসন করো নীতি নিয়ে তারা ভারতীয় মানুষকে আরো বেশি করে শাসন, শোষণ করেছিল। এরপর 1947 আমরা সবাই জানি, 1947 সালে ভারতীয় উপমহাদেশে 190 বছর বা প্রায় 200 বছর ঔপনিবেশিক শাসনের সমাপ্তি ঘটে। ঔপনিবেশিক শাসনের সমাপ্তি ঘটার সাথে সাথে ভারতীয় উপমহাদেশ দুই অংশে বিভক্ত হয়ে যায়, দুটি দেশে বিভক্ত হয়ে যায়, একটি ভারত, অন্যটি হচ্ছে পাকিস্তান। তার 1947 সাল কেন বিখ্যাত? ভারতীয় উপমহাদেশে ইংরেজ বা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হয়ে ভারত ও পাকিস্তান নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম। শিক্ষার্থী খেয়াল করে দেখো, আজকে যে বিষয়গুলো পড়লাম তোমরা চেষ্টা করবে এই বিষয়গুলো সুন্দর করে মনে রাখার জন্য আর নোট নেওয়ার জন্য। প্রথমে আমরা পড়েছি
বাংলায় পড়েছি শক্তি বিজয়, কারণগুলো পড়েছি। এরপর দ্বৈত শাসন, দুইজনের শাসন, সতীদাহ প্রথা, তৎকালীন হিন্দু সমাজের কুপ্রথা। এরপর ৭৬ মনন্তর বা দুর্ভিক্ষ, ইংরেজি ১৭৭০ বা বাংলা ১১৭৬ সালে দুর্ভিক্ষ হয়। সুবাদার ও দেওয়ান। এবার আমরা সালগুলো করেছি ১৭৮১, ১৭৯১, ১৮২১, ১৮৫৭, ১৯০৫ এবং ১৯৪৭ সাল। আশা করি তোমাদের মধ্যে কিছুটা সাল ভীতি কেটে যাবে, চেষ্টা করবে সাল ভীতি কাটানোর জন্য। আজকের ক্লাস এ পর্যন্তই। সৃষ্টিকতা সুস্থ রাখলে আগামী ক্লাসে দেখা হবে। সবাই দেখে শুনে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, সবাই বাবা মার কথা শুনবে, বাবা মাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। সবাই ভালো থাকবে।